নমস্কার, আমি জুনেলা। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। আজকের হেডলাইন্স। লিচু বাগানের পরিচর্যা। লাভজনক পুঁইশাক চাষ। মুরগির গরমকালের পরিচর্যা। দু নম্বর ব্লকের কৃষক হলেন পরিতোষ বিশ্বাস। তিনি ৩ বিঘা জমিতে বিভিন্ন জাতের লিচু বাগান করেছেন। সারা বছর ধরে লিচু বাগানের পরিচর্যা তিনি কিভাবে করেন, ঠিক সেই বিষয়ে তিনি তার অভিজ্ঞতাই জানালেন। এখানে আমার মোটামুটি ৩ বিঘা লিচু বাগান আছে, বোম্বাই আছে, আতা বোম্বাই আছে, যেটা কারফি বলা হয়, এটা কারফিউ কিছু আছে, এবং বিশেষ করে মূলত বোম্বাইটাই বেশি। আটিও আছে কিছু, আটিটা আগর হয় যেটা, আর বোম্বাইটা একটু দেরিতে হয়। এই যে বাগানটা আছে, এই বাগানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোটামুটি 1 বিঘের বেশি জায়গা আছে। এখানে গাছের বয়স মোটামুটি 20-25 বছর বয়স হবে। প্রথমে আমি এই জমিটা চাষ দেওয়ার পরিষ্কার করে চাষটা দিয়েছি। মোটামুটি আপনার এই গাছগুলো আমার আষাঢ় মাসের মাঝামাঝিতে লাগানো, এবং লাগানোর সময় কিছু ডাইথিন M40 ওইটা গাছে একটু স্প্রে করে দিলে ভালো হয় লাগানোর পরপরই। আর লাগানোর সময় মাটিতে অল্প কিছু পরিমাণ, ছোটো গাছ তো অল্প কিছু পরিমাণ সুফলা সার দিয়ে লাগালে গাছটা তাড়াতাড়ি লাগে ভালো। যে আষাঢ় মাসে গাছটা লাগালে সহজে মরে না, আর লিচু গাছটা একটু সূক্ষ্ম জাতীয়, অল্পতেই মরে যাওয়ার ভয় থাকে। মোটামুটি 1 বিঘেতে 10টা গাছ লাগানো যায়। মোটামুটি আপনার 30 ফুট বাই 30 ফুট ডিস্টেন্সে লাগাতে হবে গাছগুলো। তাহলে গাছগুলো মোটামুটি চারদিকে ফাঁকা পেলে মালগুলো একটু বেশি আসবে, ভালো হবে। গাছগুলো লাগানোর পর মোটামুটি আপনার গাছগুলো লেগে যাওয়ার পরে তারপরে কিছু সার দিতে হবে। সার কি, আমরা গোবর সার দিই, রাসায়নিক সারও দিই, আমরা দিয়ে গাছটা লাগাই। এবং গাছের পরিচর্যা বলতে মাঝে মধ্যে ওষুধও স্প্রে করতে হয় গাছের উপর, যাতে পোকামাকড় গাছটা না খেয়ে ফেলে। ছোটো গাছে তো বছরে 2-3 বার স্প্রে করতেই হবে, যাতে পোকামাকড় গাছের পাতাগুলো যাতে না খেয়ে যায়। 4 থেকে 5 বছর হলে গাছে মোটামুটি ফুল আসা শুরু করে। ফুল হলেই মোটামুটি লিচু হয়। গাছগুলো যত বড় হবে তত মালটা বেশি হবে। যখন ফুল হয় তখন আমরা আবার ফুলের ওষুধ দিয়ে স্প্রে করি। এবং যখন ওই সময় তো অনেক সময় খরা থাকে, ওই সময় আমরা ফুল হওয়ার মুখে বাগানে জল দিই, পুরো বাগানটাকে ভিজিয়ে দিই, মাটিটা একদম ভিজিয়ে দিই। তাতে দেখা যাচ্ছে 2-3 বার ভিজাতে হয় খরার সময়। ওই সময় বৃষ্টি বাদল হয় না, ওই সময় পুরো জমিটা ভিজাতে হয়, 2-3 বার ভিজাতে হয়। ফুলটা আসার পরে ফুলটা ফোটার মুখে আমরা সেচ দিই। তারপরে আপনার ওই প্রথম সেচ চলে গেল ফুলটা ফোটার মুখে। তারপরে যে মালটা গুটি হয়ে যাবে, গুটি হওয়ার সময় আমরা আবার সেচ দিই। তারপরে মোটামুটি যদি বৃষ্টি হয় ভালো, না হলে আবার সেচ দিতে হয়। এইভাবে মোটামুটি যদি বৃষ্টি হয় তো ভালো, না হলে মোটামুটি 3-4 বার সেচ আমাদের দিতেই হবে। তাতে যাতে লিচুগুলো শুকিয়ে না যায়, লিচুগুলো যাতে পুষ্ট হয়, সেই জন্যই সেচ দিতে হয়। সমস্ত জমিটা ঢালাওভাবে ভিজিয়ে দিই, যাতে গাছটা জলটা ভালোভাবে পায়। আর জলটা একটু বেশি পরিমাণে নিই, যাতে গাছটা জলটা 2 দিন ধরে থাকে মাটিতে। তারপরে গুটির সময়, ফুলের সময় আমরা ওষুধ স্প্রে করি। তারপরে ফুলটা যখন ফুটে ঝরে গেল, যখন গুটি হবে, তখন একবার আমরা ওষুধ স্প্রে করি। গুটিটাকে ধরে রাখার জন্য যেটা বোরন ব্যবহার করি, আর পোকা মারার জন্য হামলা ব্যবহার করি। আপনার লিটার প্রতি 1 গ্রাম দিয়ে আমরা গাছটাকে ধুয়ে দিই, যাতে গাছের কোনো রকম পোকামাকড় না থাকে। তাতে মুকুল বলি, যেটাকে ফুল বলি, সেটাকে কোনো রকম রোগ যাতে না ধরে, পোকামাকড় যাতে না ধরে, ওই জন্য স্প্রেটা করা হয়। মুকুল বেরোনোর আগে যে ওষুধ স্প্রে করি, সেই সময় আমরা গাছের কাণ্ডে বা কাণ্ডে থেকে অনেক সময় পোকা গুড়ি বেরোয়, ওই পোকা মারার জন্য আমরা থিম্বুস ব্যবহার করি। মোটামুটি ওটা লিটারে 1.5 ml ব্যবহার করি, গাছের ওই পোকাগুলো মারা যায় আর কি। ফলটা মোটামুটি আস্তে আস্তে একটু বড় হতে থাকে, তখন ফলটাকে পুষ্ট করার জন্য আমরা ভিটামিন দিই। সারটা ব্যবহার করি আমরা। সারটা ব্যবহার করি এই কারণে, যে গাছে যাতে মালে কোনো দাগ বা নষ্ট না হয়ে যায়, সেজন্য সার ব্যবহার করি। আবার ডাইথিনও ব্যবহার করি আমরা লিচুতে। 20-22 বছর বয়সের গাছগুলো মোটামুটি আপনার ঠিক মতো মাল হলে 10 থেকে 15 হাজার মাল হয়। গত বছর যেটা মাল হয়েছিল, ভেঙে নেওয়ার পরপরই আমরা জমিতে চাষ দিয়ে সার দিয়ে দিই। তারপরের বছর মাল আসার জন্য রেডি করি। মোটামুটি তারপরে ফুলটা আসে, তখন ফুলের ওষুধপাতি দিয়ে, সেই সময় যদি আমরা মাটিতে কিছু সার দিতে পারি তবু আর তাহলে ভালো হয় আর কি। জল নিতে হয়, জলের সময় সার দিয়ে দিতে হয়। যেটা আমরা সার দিই আপনার মালটা শেষ হয়ে যাওয়ার পরেই
আমরা জমিতে মোটামুটি তখন একটু সারটা একটু বেশিই দিই, বিঘেতে প্রায় 20-25 কেজি 30 কেজি হিসাবে সার দিয়ে দিই। জমিটা সারটা দিয়ে জমিটা চাষ দিয়ে রাখি। তারপরে যখন মালটা যখন আবার মালের সিজন আছে, যখন ফুলের সময় মোটামুটি ওই অল্প কিছু পরিমাণ সার, যেটা হচ্ছে প্রতি গাছে প্রায় 2 কিলো করে যদি সুফলা দেওয়া যায় তাহলে ভালো হয়, দিয়ে তারপরে জল নিয়ে নিই। লিচু ভাঙাটা আমরা মোটামুটি আটির লিচু যেটা একটু আগে হয়, মোটামুটি মিনিমাম 15-12 দিন আগে হয়ে যায়, 12 থেকে 15 দিন আগে হয়ে যায়। সেটা ভাঙা পড়ে আমাদের মোটামুটি ওই মে মাসের মাঝামাঝি 10 তারিখ থেকে শুরু হয় মোটামুটি ভাঙা। 10 তারিখ থেকে মোটামুটি 20 তারিখ পর্যন্ত ওই 10 দিন চললো আটি লিচুটা ভাঙা। আটি লিচুটা শেষ হলে তারপরে আস্তে আস্তে বোম্বাই তৈরি হয়ে যায়, তখন বোম্বাই ভাঙা পড়ে। লিচু পাকার মুখে মোটামুটি আমরা পাহারা দিই সারাদিনে। পাখিতে লিচু খেয়ে যায় এবং পাখি তাড়াতে হয়, সারাদিনই পাহারা দিই। আবার রাতের বেলাও পাহারা দিতে হয়, মোটামুটি সারা রাত জেগেই পাহারা দিতে হয়। এই সময় এই বাদুড়ের উৎপাত খুব হয়, বাদুড় লিচু খেয়ে যায় এবং আমরা রাত্রে সারা রাত জেগে পাহারা দিই। এই বাদুড় তো আনার জন্য আমরা মোটামুটি বাগানের মাঝখান দিয়ে নেট দিই, যাতে বাদুড় অনেক সময় ভয়তে আর বসে না অনেক সময়। আর তারপরে তাছাড়াও আমরা বাজি দিয়ে বাদুড় তাড়াই, বোম মেরে বাদুড় তাড়াই। এবার আমরা মালটা ভাঙার পরে কি করি, ডাইথিনিয়াম মোটামুটি লিটারে 1 গ্রাম করে গাছে স্প্রে করে দিই। এবার স্প্রে করলে হচ্ছে আপনার ওই ডালগুলো ভাঙা পড়ে, যাতে ওখান থেকে কোনো রকম পোকামাকড় না লাগে আর কি, ওই জন্য গাছটাকে স্প্রে করে দিই। গাছের আয়তন হিসাবে আপনার মোটামুটি যা লাগে সেই হিসাবে আমরা ব্যবহার করি। এখন একটু বিরতি, আর বিরতির পর থাকছে লাভজনক পুঁইশাক চাষ। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। শুধু স্ট্রং নয়, মাইথন স্ট্রং, মাইথন স্টিল নির্মাণের মানদণ্ড। ऑपोजिशन यूनिटी की एक प्रोसेस है और यह बहुत गहरी तरीके से आगे बढ़ने जा रही है। জোট বৈঠকেও কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিরোধীদের মুখ বন্ধ করাতে ইডি সিবিআই জুজু। রাজভবন থেকে সমান্তরাল সরকার চালানোর অভিযোগ। বিজেপির স্বৈরাচারের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। बीजेपी का तानाशाही जो गवर्नमेंट जो डिक्टेटरशिप चला रहा है, हम लोग को उधर में पूरा राजभवन को ऑल्टरनेटिव गवर्नमेंट बना दिया। हमारा स्टेट का मालूम नहीं है फाउंडेशन डे है, उन्होंने फाउंडेशन डे कर दिया, हम लोग को कंसल्ट भी नहीं करके। अगर कोई कुछ बोलते हैं तो उसको खिलाफ में ईडी लगा देता है। পাটনায় বিজেপি বিরোধী বৈঠকে কটাক্ষ বিজেপি নেতাদের। বৈঠককে ফটো সেশন বলে খোঁচা অমিত শাহর। তার মতে বিরোধীরা একজোট হতে পারবে না, জোট হলেও 300-র বেশি আসনে জিতে ফের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদীও। বিজেপি এই জোটের নৈতিকতা নিয়েও কটাক্ষ বিজেপির সভাপতি নাড্ডার। पटना में एक फोटो सेशन चल रहा है। मैं सारे विपक्ष के नेताओं को एक कहना चाहता हूं, 2024 में 300 से ज्यादा सीटों के साथ नरेंद्र मोदी जी का प्रधानमंत्री बनना तय कर रहे हैं। यही लालू प्रसाद यादव पूरे 22 महीने जेल, कांग्रेस की इंदिरा गांधी। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। পশ্চিমবঙ্গ মানেই হলো শাক ও সবজির এক বৈচিত্র্যময় ভান্ডার, আর এই ভান্ডারে পুঁই শাক একটি পরিচিত নাম। স্বল্প মেয়াদী এই সবজির চাষও কিন্তু বেশ লাভজনক। ভালো ফলন এবং লাভ পেতে হলে পুঁই শাক চাষে উন্নত প্রযুক্তি অবলম্বন করা দরকার। মালদা জেলার পুরাতন মালদা ব্লকের কৃষক স্বপন সাহা, তিনি দীর্ঘদিন ধরে বছরের বিভিন্ন সময়ে নানান ধরনের সবজি চাষ করে থাকেন। বাজারে ভালো চাহিদা এবং অধিক লাভের কথা মাথায় রেখেই এবছরও তার 2 বিঘা জমিতে তিনি পুঁই শাক চাষ করেছেন। আর এই শাক চাষে কৃষক তার অভিজ্ঞতার কথাই জানালেন। আমি চাষি, আমি ঝিঙ্গা চাষ করি, শসা আছে, কুমড়া আছে,
ডাঁটা আছে, পুঁই আছে। পুঁই চাষ আমরা দীর্ঘদিন থেকে করি, মোটামুটি ধরুন যে 15-20 বছর হলো। হ্যাঁ, 20 বছর আমরা চাষ করি। পুঁইয়ের বছরও করেছি, 2 বিঘা জমিতে আমরা পুঁই আবাদ করেছি। প্রথম চাষে আমরা খরাতে আমরা চাষ করেছি। হ্যাঁ, চাষ করার পরে ধরুন যে আমরা এই মাটিতে বিচন ফেলার আগে আমরা ফসফেট এবং পটাশ, বাইজাম দিয়ে আমরা মাটিকে তৈরি করেছি। করার পরে বিচন ছিটিয়ে আমরা মইটো দিয়ে জল ছাড়ানো হয়েছে। জল ছাড়ানোর পরে চারা আপনার 7 দিনের ভিতরে চারা বাড়িয়ে যাবে। 3 দিন থাকবে বিচনটা ভিজানোর পরে ধরুন যে বিচনটা ঘুষে বিচনটা আমরা ছিটিয়ে চাষ করি। সার ব্যবহার হয় আমাদের সুফলা, ডিওপি, উড়িয়া। ওটা 1 মাস পরে দিতে হয়। এই যে পুঁইটা আমাদের করানো হয়েছে, পুঁইটা আমাদের নিরানো হবে। পুঁইয়ের ভিতরে যদি ঘাস থাকে, ঘাসটাকে আমরা পরিষ্কার করে যদি থুই, সে ঘাসটা সার খেতে পারবে না, গাছটাই খাবে সার। গাছটা এবং বড় হবে, সে গাছটা বড় হলে গেলে তার কি হবে, ডোকটা কাটানো পড়বে। ডোকটা কাটে আমরা তাই বাজারে যাই বেচে কেনা করি। রোগ পোকা আমাদের যা দেখা যায়, লেদা পোকাটা বেশি এবং সাদা মাছিও হয়। ওই যে আপনার চিত্তিটা যেটা হয়, সে পাতার ভিতরে ওই যে ছেঁকনা দাগ পড়ে যায়, দাগের ভিতরে দেখতে একটু খারাপ লাগে। তার ওষুধ একটা আছে, ওষুধটা মায়েরা দিতে হয়। একটা বর্ষার জল নেমে গেলেই ওই চিত্তি রোগটা এখানে চলে যায়। লাগানোর পর থেকে আমরা 40 দিন পরেই আমাদের মাল হয়ে যায় কাটানোর মতন। সে যত্ন করতে হবে, যত্নের উপরে সম্পূর্ণ নির্ভর। এই ফসলটা আমাদের ধরেন যে 6 মাস 7 মাস 1 লাখ আটানি চলবে কাটানো। আমরা ফসল কাটা আমাদের শুরু হয়েছে, পুঁই কাটানো শুরু হয়েছে। আমাদের 2 বিঘা পুঁই আছে। 7 দিনে আমাদের 14 কুইন্টাল মাল অনাবাসে আমাদের নামছে। 6 মাস ধরে আমাদের এই ব্যবসাটা এখন চললো। আমাদের এই জলটা আমাদের 4-5 দিন পর জল দিতে হবে, 5 দিন পর সার মারতে হবে। জয়বার কাটানো পড়বে, তয়বারই সার মারতে হবে বা জলও দিতে হবে। ফলনটা আমাদের আসবে। একবার সার মেরা ফলনটা হবে না, বারবার করতে হবে। বিঘাতে 15 কেজি সুফলা মারতে হবে, 15 কেজি ডিওপি, তাই আর উড়িয়া 10 কিলো এ করে সার। হ্যাঁ, বিঘা প্রতিতে খাবে। সব কিছু খরচ ওটা ভালোই হয়, খারাপ না। অনেক কি খরচ হিসাব ধরতে গেলে, হ্যাঁ ধরেন যে সার যেরকম ধরেন যে 38 টাকা 40 টাকা কিলো সার আমাদের। হ্যাঁ, সারের দামটা বেশি, এই জলের ছেঁচটা বেশি। সপ্তাহে ধরেন যে তাতে প্রায় 2000 টাকা মতো খরচা হবে বিঘাতে। সপ্তাহে 2000 টাকা খরচা হবে। হ্যাঁ, মাসে আমাদের প্রায় 7 থেকে 8 হাজার টাকা করে খরচ হবে। তাতে বারবার আমাদের মালটা কাটতে হবে। হ্যাঁ, বারবার এই ভাগে খরচ করে যেতে হবে। আর খরচ পয়সাটা আবার বেচা কেনা করে উঠবে। ধরেন যে 25 থেকে 30 হাজার টাকা আমাদের সিজনটাতে খরচ হবে। আর এই সিজনটাতে আমরা ধরেন যে প্রায় 50 থেকে 60 হাজার টাকা আমাদের বেচা কেনা হবে। বাকিটা আমাদের লাভ। এই পুঁইটাতে আমরা বেচা কেনা করে অনেকেই উন্নত আছি। হ্যাঁ, বেচা কেনা করে আমাদের লাভ হচ্ছে। হ্যাঁ, লাভের আশাতে ধরেন যে আমরা এই ফসলটা আমরা ছাড়ি না, ফসলটা আমরা লাগিয়ে যাই। চাহিদাও আছে, বেচা কেনা ভালো আছে। বর্ষা রাতে যে কথা, এই যে আমরা লাগিয়েছি এখন নিচু মাটি, আমাদের ভারী বর্ষা হয়ে গেলে ডুবে গেলে বাদ। আমাদের পয়সা একটা লাভ, বাজারে চাহিদা ভালো আছে, বেচা কেনা করতে ভালো লাগে এই সময়। হ্যাঁ, এই সময় আমাদের বেচা কেনা করতে ভালো লাগে বা কাটতেও ভালো লাগে, আমাদের ফসল হতেও ভালো। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। বর্ধমান জেলার রায়না 2 নম্বর ব্লক থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন সুদীপ প্রামাণিক। এখন তার বাগানের লেবু গাছের পাতায় দয় পোকার আক্রমণ দেখা দিয়েছে। এটি এক ধরনের শোষক পোকা। এর দেহ নরম গোলাপি রঙের, সাদা লোম দিয়ে ঢাকা থাকে। এরা কলোনি করে গাছের বিভিন্ন অংশে আক্রমণ করে। সাধারণভাবে গরমকালে এদের আক্রমণ বেশি দেখা যায়। এরা পাতার নিচের দিকে দলবদ্ধভাবে থাকে এবং পাতার রস শুষে খায়। এর ফলে পাতা বিবর্ণ হয়ে যায়। গাছ তখন স্বাভাবিকভাবেই খাদ্য তৈরি করতে পারে না। এছাড়া কাণ্ডের ডগার দিকে বা কাণ্ডের যে কোনো অংশে এবং ফলেও এই পোকার আক্রমণ দেখা দিতে পারে। এই কীটশত্রু নিয়ন্ত্রণে একেবারে শুরুর দিকে যখন 2-1টি পাতায় উপদ্রব দেখা যায়, তখন সেই আক্রান্ত পাতাগুলো ছিঁড়ে বা পোকাগুলোকে পাতা থেকে হাত দিয়ে তুলে এর সংখ্যা কমানো যেতে পারে। বাগান সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘরোয়া বাগান বা কিচেন গার্ডেনে কোনো রাসায়নিক বিষ ব্যবহার না করাই ভালো। সেক্ষেত্রে 10,000 ppm এর নিমজাত কীটনাশক 2 থেকে 3 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে।
আর বাণিজ্যিক চাষের ক্ষেত্রে তীব্র আক্রমণ দেখা দিলে রাসায়নিক কৃষি বিষ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ক্লোরোপাইরিফস 2.5 মিলিলিটার বা ডাইক্লোরোভস 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্টিকার মিশিয়ে স্প্রে করতে হবে। রাসায়নিক কীটনাশক প্রয়োগ করার অন্ততপক্ষে 2 সপ্তাহ পরে সেই গাছের ফল তোলা উচিত। এখন আবার বিরতি, আর বিরতির পর থাকছে মুরগির গরমকালের পরিচর্যা। আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আমাদের রাজ্যে পোল্ট্রি পালন ক্রমশ জনপ্রিয়তা লাভ করছে। বাণিজ্যিক ভিত্তিতে মুরগি পালন করলে ঋতুভিত্তিক পরিচর্যা করা দরকার। এছাড়া এই খামার খেতে ভালো লাভ করতে হলে সুষম খাদ্য দেওয়া অন্য পরিচর্যার দরকার। পোল্ট্রি পালকেরা কিভাবে মুরগিকে গরমকালে সুষম খাদ্য খাওয়াবেন এবং খামারের পরিচর্যা করবেন সে বিষয়ে জানালেন উত্তর 24 পরগনা জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রাণী স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর চিন্ময় মাঝি। পোলট্রি পাখির ক্ষেত্রে প্রচণ্ড গরমে যদি দানা জাতীয় শস্য জাতীয় খাবারের উপাদানটা মোট খাবারের মধ্যে বেশি থাকে তাহলে সেই খাবার থেকে কিন্তু প্রচণ্ড হিট উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। সেই জন্যে শস্য জাতীয় খাবারের উপাদানটা গ্রীষ্মকালে একটু কম থাকে। মোট খাবারের পরিমাণটিকে দিনে নির্দিষ্ট রেখে সেটা দুপুরের সময়টাকে পেরিয়ে 11টা থেকে 2:30টার মধ্যে এই সময়টা সব থেকে বেশি গরম থাকে, এই সময়টাকে ছেড়ে দিয়ে বাকি সময়টুকুর মধ্যে কিন্তু মোট খাবার একই রেখে সেটা বিভিন্ন ভাগে চাড়িয়ে দিতে হবে। এরপর হচ্ছে জল, সময় মতো কিন্তু ঠান্ডা জল না খাওয়ার জন্য কিন্তু গাউটের মতন ভয়ঙ্কর রোগগুলি এই সময়ই দেখা দেয়। সুতরাং জলের যোগান এবং পর্যাপ্ত ঠান্ডা পানীয় জল সেটা কিন্তু সুনিশ্চিত করতে হবে। জল খাওয়া বাড়ানোর জন্যে মাঝে মাঝে জলের মধ্যে কিন্তু কিছু পরিমাণে সল্ট বা মিনারেল সেগুলো মেশানো যায়। বাসস্থানের ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত আলো এবং বাতাস সেটা কিন্তু সব থেকে বেশি জরুরি। দিনের কোনো না কোনো সময় ঘরের মধ্যে সূর্যের আলো প্রবেশ করে সেই দিকে অবশ্যই নজর রাখতে হবে। মেডিসিনের ক্ষেত্রে যেগুলি একবারে না নইলে নয়, সল্ট বা লবণ সেটা কিন্তু খাবারের মধ্যে বাড়াতে হবে যাতে জলের পরিমাণটা বেশি থাকে। ভিটামিন বা মিনারেলস বাঁচতে হবে যেগুলি কিন্তু এই হিট স্ট্রেস থেকে পাখিদেরকে রক্ষা করবে। বিশেষ করে ভিটামিন এ দেওয়া আছে এই ধরনের কোনো উপাদান মেশানো যে ভিটামিন মিনারেল মিক্সচার সেগুলো কিন্তু এই সময় পাখিদেরকে হিট স্ট্রেস থেকে বাঁচাতে সাহায্য করে। এর সাথে সাথে গ্রীষ্মকালে প্রচুর ফল পাওয়া যায়, সেই সব ফলের কুচি টুচি করে যদি খাবারের মধ্যে মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় এই হিট স্ট্রেস থেকে রক্ষা পাওয়া যায়। তো মূলত এই 3টে জিনিস অর্থাৎ খাবার ম্যানেজমেন্ট, খাদ্যর পরিবর্তন এবং সময় মতো খাবার দেওয়া, ঠান্ডা পানীয় জলের যোগান, বাসস্থানে আলো বাতাসের পর্যাপ্ত চলাচল এবং কিছুটা পরিমাণে ওষুধের ম্যানেজমেন্টের মাধ্যমে এই গ্রীষ্মকালে পোলট্রি পাখিকে কিন্তু আমরা হিট স্ট্রেস বা প্রচণ্ড দাবদাহের হাত থেকে বাঁচাতে পারবো। এটা ছাড়াও যেগুলো ঘরে পালন করা হয় তাদের কিন্তু প্রোটিনের চাহিদাটা একটু কমে যায়। সুতরাং একটা নির্দিষ্ট সময় কিন্তু গৃহপালিত যে সমস্ত দেশি মুরগি আছে সেগুলোকে কিন্তু একটু বাইরে ছাড়ার ব্যবস্থা করতে হবে যাতে তারা মাটি থেকে খুঁটে খুঁটে তাদের প্রোটিনের যোগানটা করে নিতে পারে। প্রতি পাখি পিছু খাবার বা জলের পাত্রের যে সংখ্যা সেটাও কিন্তু একটু বিজ্ঞানসম্মতভাবে দিতে হবে যেন প্রত্যেকটি পাখি আলাদা আলাদাভাবে
কিভাবে সেই খাবারের জায়গার মধ্যে মুখটা ঢোকাতে পারে সেই রকম অনুযায়ী কিন্তু পাখি পিছু খাবারের জায়গা দিতে হবে। খাবারের জায়গা যদি একটু বেশি করে দেওয়া যায় সেটা অনেক ভালো হয়। এটা ছাড়াও জলের যে পাত্রগুলি আছে সেই জলের পাত্রগুলিকে যতদূর সম্ভব একটু সাইড করে রাখতে হবে। যে ঘরটিতে রাখা হচ্ছে তার সাইডে করে রাখলে ওই জল খেতে আসার সময় জল ছলকে পড়ে গিয়ে যে ভিজে যায় মেঝেটা, তার উপরে বসে যেন ঠান্ডা না লাগে, সেটা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। এটা ছাড়া আছে নিয়মিতভাবে কিন্তু পাখির যে ঘরটি আছে সেই ঘরটিকে বিভিন্নভাবে ডাস্টিং করে হোক বা ফিউমিগেশন করে হোক, সেগুলো করে কিন্তু ঘরটিকে জীবাণুমুক্ত রাখতে হবে। এই সময়ে কিন্তু গাউট, সেই গাউটগুলো এই সময় হবার সম্ভাবনা থাকে জল কম খাওয়ার কারণে। তো জলে যদি আমরা পটাশিয়াম ক্লোরাইডের মতন মিশ্রণ বা লবণ জাতীয় মিশ্রণ একটু দিয়ে দিতে পারি তাহলে কিন্তু জল খাওয়ার পরিমাণটা অনেক বেড়ে যাবে। এর সাথে সাথে কিছু মাল্টিভিটামিন সেগুলি যদি আমরা দিয়ে দিতে পারি তাহলে খুব ভালো হয়। আর মেডিসিন যদি দিতে হয় এই সময়ে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট লস হয়ে যায়। তো আমরা যদি জলের মাধ্যমে কিছু ইলেকট্রোলাইট পাউডার নির্দিষ্ট পরিমাণে ডাক্তারের পরামর্শ মতো জলের মধ্যে দিয়ে দিতে পারি এবং তার সঙ্গে যে কোনো রকমের মাল্টিভিটামিন মাল্টিমিনারেল যে মিক্সচারগুলি পাওয়া যায় সেই মিক্সচারগুলি জলের মধ্যে দিয়ে এই সময় চালাতে পারি, তাহলে এই ধরনের হিট স্ট্রেস বা জনিত যে ইমিউনিটি হ্রাস হয়ে যায় সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি। এটা ছাড়াও কিন্তু ইমিউনিটি বুস্ট আপ করার জন্য বিভিন্ন লিকুইড পাওয়া যায়, সেই ধরনের লিকুইডগুলোও কিন্তু এই সময়ে পাখিদের যে খাবার বা জল তার সাথে আমরা মিশিয়ে দিতে পারি। একই সাথে সাথে বাসস্থানের যে চারপাশটা সেই চারপাশটাকেও একটু খোলাখুলি রাখা প্রয়োজন। মাঝে মাঝেই কিন্তু এই সময়ে কালবৈশাখীর আগমন হতে পারে, সুতরাং এই ঝড়ঝাপটা যেন ডাইরেক্ট ওই পোলট্রি ঘরের মধ্যে প্রবেশ না করে, কালবৈশাখীর দিকটিকে দেখে নিয়ে সেই অনুযায়ী কিন্তু আমাদের ওই যে দিক থেকে ঝড় বাতাস বইছে সেদিকে কিছু টাঙানোর ব্যবস্থা করে দিতে হবে যেন হঠাৎ এই ঝাপটাতে কিছু পাখি মারা না যায়। বাসস্থানের ক্ষেত্রে প্রচণ্ড যখন গরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গরমের সেই হিটটাকে বার করার জন্য পোলট্রি শেডের ওপর থেকে কিছু ফ্যানের ব্যবস্থা করতে পারেন যাতে করে ভেতরের হাওয়াটা রোটেশন হয়ে বেরিয়ে চলে যেতে পারে। প্রচণ্ড গরম হয়ে গেলে আমরা চারপাশে কিছু বস্তা আমরা ভিজিয়ে দেওয়ালের মধ্যে থাকতে পারি, সেটাতে মাঝে মাঝে ঠান্ডা জল যদি স্প্রে করে দেওয়া হয় এবং তার মাধ্যমে যদি বাতাসটা আসে সেই বাতাসটা অনেকটা কিন্তু ঠান্ডা হয়। শেডের যে হাইট প্রায় 10 ফুটের মতন যদি মেঝে থেকে আমাদের শেডের উচ্চতা হয় তাহলে কিন্তু গরম অনেকটা কমে যায়। এর থেকে নিচে হলে চাষি ভাইরা একটু ওপর দিকে সেটা বাড়ানোর কথা ভাবতে পারেন। আর তাছাড়া শেডের একদম ওপরে যদি টালির বা অ্যাসবেস্টাসের শেড হয় তাহলে তার ওপরে যদি কোনো পাতা জাতীয় কিছু দিয়ে সেগুলোকে ঢেকে রাখার ব্যবস্থা করেন, অনেকজনা খড় ভিজিয়ে দিয়ে দেন, তো সেগুলোও যদি করা হয় তাহলেও কিন্তু ঘরটা অনেকটা ঠান্ডা থাকে। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইট, টাওয়ার 1, সল্টলেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।